কৃষ্ণনগর গ্রামে জমিদার দেবদাস তার স্ত্রী সরলা এবং দুই মেয়েকে নিয়ে বাস করতেন। বড় মেয়ের নাম মোহিনী এবং ছোট মেয়ের নাম মায়া। মোহিনী ছিল অত্যন্ত সুন্দরী এবং মেধাবী। সকালবেলা মোহিনী বসে মন দিয়ে বই পড়ছিল। ঠিক তখনই সরলা স্নেহের সুরে বলে উঠলেন, আমার মেয়েটা তো সত্যি আমাদের নাম উজ্জ্বল করবে। দেখো কেমন মন দিয়ে পড়ছে। হ্যাঁ সরলা, আমারও সেটাই মনে হয়। মোহিনীর মতো মেয়ে যেন সবার ঘরে জন্মায়, যেমন বুদ্ধিমতী তেমনি সুশীলা। কিন্তু এই মায়া কোথায়? ও কেন পড়াশোনা করছে না? আরে, ও তো রান্নাঘরে খাবার তৈরি করছে। এবারও আমাদের মহারানী পরীক্ষায় ফেল করেছেন। ঠিক তখনই মায়া রান্নাঘর থেকে বেরিয়ে আসে এবং অপরাধীর মতো মিনতি করে বলে, মা, আমি রান্নাঘরের সব কাজ শেষ করে ফেলেছি। এবার কি আমিও একটু পড়তে বসতে পারি? আরে, পড়ে আর কি উদ্ধার করবি? যতবার পড়তে বসেছিস ততবারই তো ফেল করেছিস। মা, বাবা, বিশ্বাস করো, এইবার আমি খুব চেষ্টা করব। আমি পরীক্ষায় ভালো নম্বর নিয়ে আসব। মায়ার কথা শুনে দেবদাসের মুখ কঠোর হয়ে উঠল। তার কণ্ঠস্বরে রাগ আর অপমানের বোঝা স্পষ্ট ছিল। চেষ্টা করে আর কোনো লাভ নেই। তোর এই বারবার পরীক্ষায় ফেল করার কারণে আমাদের সবার সামনে অনেক অপমান সহ্য করতে হয়। মনে রাখিস, এইবার যদি তুই আবার ফেল করিস তবে তোকে আমি এই বাড়ি থেকে বের করে দেব। বাবার এই নিষ্ঠুর শব্দগুলো মায়ার বুকে তীরের মতো বিঁধল। তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। পরের দিন দুপুরের সময় ছিল। মোহিনী আর মায়া একসাথে স্কুল থেকে বাড়ির দিকে ফিরছিল। পথের মোড়ে গ্রামের কিছু মহিলা জল ভরতে ভরতে নিজেদের মধ্যে গল্প করছিল। যেমনই তাদের নজর মায়ার উপর পড়ল, তাদের কণ্ঠস্বর নিচু হওয়ার বদলে আরও তীক্ষ্ণ ও নিষ্ঠুর হয়ে উঠল। আরে দেখো, জমিদারের ছোট মেয়েটা যাচ্ছে। হ্যাঁ, ওই যে যে প্রতি বছর পরীক্ষায় ফেল করে। বেচারি, পড়াশুনো করাও সাধ্যের বাইরে। ওই মহিলাদের প্রতিটি শব্দ মায়ার বুকে কাঁটার মতো বিঁধছিল। কথাগুলো শুনে মায়ার চলার গতি আপনা আপনি ধীর হয়ে গেল। অপমানে তার মাথা নিচু হয়ে এলো এবং চোখ জলে ভরে উঠল। দিদি, লোকেরা আমার সম্পর্কে এমন আজেবাজে কথা কেন বলে? লোকের কথায় একদম কান দিস না মায়া। চল বাড়ি যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দুই বোন বাড়িতে পৌঁছে গেল। দরজার ভেতরে পা রাখা মাত্রই মায়া একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করল, কিন্তু তার সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। সামনেই সরলা দাঁড়িয়েছিলেন। চলে এলি তোরা? মোহিনী, তুই গিয়ে হাত মুখ ধুয়ে নে আর তারপর খেয়ে নিবি। আর তুই আগে রান্নাঘরে গিয়ে সবজি কাট, তারপর আঙিনায় ঝাড়ু দিতে হবে। মা, আমি এইমাত্র বিদ্যালয় থেকে এলাম। একটু বিশ্রাম করতে দাও, তারপর আমি সব কাজ করে দেব। বিশ্রাম? পড়াশোনা তো তোকে দিয়ে হয় না, এখন কি কাজ থেকেও ফাঁকি দিচ্ছিস? আরে, পড়াশোনা না পারিস, অন্তত কাজটা তো ভালো করে শেখ। নইলে কি শ্বশুরবাড়িতে গিয়েও নিজের মা বাবার নাক কাটাবে? জি মা, এক্ষুনি করছি। সন্ধে ঘনিয়ে এলো। কিছুক্ষণ পরেই দেবদাস বাজার থেকে ফিরে এলেন। তার হাতে পোশাকে ঠাসা অনেকগুলো ব্যাগ ছিল। এসে গেলেন আপনি? অনেক দেরি হয়ে গেল। বাজার থেকে কি কি এনেছেন? দুই মেয়ের জন্যই শীতের পোশাক নিয়ে এসেছি। ঠান্ডা বেশ বাড়ছে। মোহিনী আর মায়া দুজনেই কাছে দাঁড়িয়েছিল। মোহিনীর মুখে হালকা কৌতূহল ছিল, কিন্তু মায়া নিঃশব্দে সব দেখছিল। তার মনে কোনো আশা ছিল না। এই নে মোহিনী, এটা তোর জন্য। ধন্যবাদ মা। মা, আমার জন্য বাবা কি এনেছেন? তোর জন্য এখন কিছুই নেই। কিন্তু মা, বাবা তো বললেন দুজনের জন্যই এনেছেন। হ্যাঁ, বলেছিলাম, কিন্তু তুই এখন সবকিছু তখনই পাবি যখন তুই পরীক্ষায় পাশ করবি। কোনো ফলাফল ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। প্রতিবার ফেল করে পুরস্কারের আশা রাখিস না। মায়ের এমন নিষ্ঠুর কথা শুনে মায়ার বুক ফেটে কান্দা আসছিল। ঠিক তখনই মোহিনী এক পা এগিয়ে এলো এবং প্রতিবাদ করতে শুরু করল। মা, তুমি মায়ের সাথে সবসময় এমন ব্যবহার কেন করো? ও তো চেষ্টা করছে, আর শীত তো সবারই লাগে। মোহিনী, তুই মাঝখানে কথা বলবি না। তোকে শুধু পড়াশোনায় মন দিতে হবে, এই সব বিষয়ে নয়। মোহিনী চুপ হয়ে গেল, কিন্তু তার মুখ থেকে খুশির আভা হারিয়ে গেল। মায়ার চোখ জলে ভরে এলো। সে কোনো কথা না বলে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। রাত গভীর হতে লাগল। বাড়িতে এক গা ছমছমে নিস্তব্ধতা বিরাজ করছিল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মায়া চুপচাপ মেঝেতে বসে তার বই খোলার চেষ্টা করছিল। ঠিক তখনই মোহিনী ঘরের ভেতরে এলো। আরে মায়া, তুই এখনো জেগে আছিস? ঘুম আসছিল না দিদি, ভাবলাম একটু পড়েই নি। আজ যা হলো, মায়ের ওই ব্যবহারটা আমার একদম ভালো লাগেনি। আমি জানি তুই চেষ্টা করিস, আসলে ভাগ্য এখন তোর বিপক্ষে।
দিদি, মাঝে মধ্যে মনে হয় আমি এই বাড়িতে শুধু একটা বোঝা। না গায়ের রং ভালো, না পড়াশোনায় তুখর। তবুও আমি শুধু একটা শেষ সুযোগ চাই। নিজেকে ছোট ভাবিস না মায়া, সবার গতি আলাদা হয়। আর মনে রাখিস, পরিশ্রম কখনো বৃথা যায় না। যদি এবারও আমি পাশ না করি, তবে মা যা বলেছেন সেটাই সত্যি করে ছাড়বেন। বাড়ি থেকে বের করে দেবেন। মায়ার চোখ মুখে এক গভীর বিষাদ ছিল। হাতে বই থাকলেও তার মন পড়াশোনায় বসছিল না, বরং এক অজানা আতঙ্ক তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। পরের দিন মোহিনী এবং মায়া বিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং দেবদাসও নিজের কাজে চলে যান। ঠিক তখনই সরলার বাড়িতে গ্রামের কিছু মহিলা বেড়াতে আসেন। সরলা, তোমার মোহিনী তো খুব সুন্দর দেখতে এবং মেধাবী। পড়াশোনাতেও যেমন তুখর, স্বভাবেও তেমনি শান্তশিষ্ট। হ্যাঁ, বড় তো, তাই নিজের দায়িত্বটা অন্তত বোঝে। কিন্তু মায়ার খবর কি? ও তো সবসময় কেমন চুপচাপ হয়ে থাকে। দেখে মনেই হয় না যে ওরা দুই বোন। একই বাড়িতে বড় হয়েও দুজনেই কত তফাত। মহিলাদের কথাগুলো শুনতে শুনতে সরলার মুখের ভঙ্গি বদলে যেতে লাগল। তার মনে হতে লাগল যেন মায়াই তার সমস্ত লজ্জার কারণ। বাইরে থেকে তাকে শান্ত দেখালেও ভেতর ভেতর তার রাগ চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছিল। আমিও তো সেটাই বলি। মোহিনী তো কখনো আমাকে অভিযোগের সুযোগই দেয়নি, কিন্তু মায়া, ও তো বুঝতেই চায় না যে জীবনটা কোনো তামাশা নয়। কিছুদিন পর পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। মোহিনী খুব ভালো নম্বর নিয়ে পাশ করল, কিন্তু দুর্ভাগ্যবশত মায়া এবারও ফেল করল। দেখলেন তো আপনি, যা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। কতবার ওকে বুঝিয়েছি, কিন্তু ও কখনো পরিশ্রম করতেই শিখল না। বাবা, আমি সত্যি এইবার আপ্রাণ চেষ্টা করেছিলাম। মায়া, এই ঘর কোনো খেলার জায়গা নয়। একই ছাদের নিচে থেকেও নিজের বড় বোনের কাছ থেকে তুই কিছুই শিখতে পারলি না। মা, এইবারের মতো মায়াকে ক্ষমা করে দাও। ও পরের বার নিশ্চয়ই আরও ভালো করে চেষ্টা করবে। মোহিনী, তুই একদম মাঝখানে কথা বলবি না। ওর পাল্লায় পড়ে তুইও একদিন সবার কাছে বদনাম হয়ে যাবি। মা, দয়া করে আমাকে আরেকটা সুযোগ দাও। চেষ্টা? ব্যর্থ মানুষেরা সবসময় এই অজুহাতি দেয়। আজ পুরো গ্রামের সামনে তুই আমার নাক কাটিয়ে দিলি, আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। আর কোনো সুযোগ নেই। এই বাড়িতে ব্যর্থ মানুষদের কোনো জায়গা নেই। এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা, আর কখনো ফিরে আসবি না। মায়ার সাজানো পৃথিবীটা যেন নিমেষের মধ্যে ধুলোয় মিশে গেল। চোখ ভরা জলে সে ধীরে ধীরে বাড়ির বাইরে বেরিয়ে এলো। মোহিনীর শ্বাস যেন আটকে যাচ্ছিল, কিন্তু সেও কোনো কথা বলার সাহস পেল না। অঝোর ধারায় কাঁদতে কাঁদতে মায়া নিরুদ্দেশ পথে হাঁটতে লাগল এবং একসময় এক গভীর জঙ্গলে পৌঁছে গেল। সেই জঙ্গলের নিস্তব্ধতা যেন তার মনের নীরব হাহাকার বুঝতে পারছিল। ঈশ্বর, যদি আমার কপালটাই এমন হবে, তবে আমাকে ওই পরিবারে জন্ম দিলে কেন? কেন সব দোষ বারবার আমারই হয়ে যায়? হাঁটতে হাঁটতে সে এক শান্ত পুকুরের ধারে এসে পৌঁছাল। সেখানে দেখল এক বৃদ্ধা মা ঝুঁকে পড়ে একা একা কাপড় কাচ্ছেন। তার কাঁপানো হাত আর ক্লান্ত মুখ দেখে মায়ার মায়া হল। সে সেখানেই দাঁড়িয়ে পড়ল। ও মা, তোমার বাড়িতে কি কেউ নেই? এই বয়সে তুমি একা একা এত পরিশ্রম করছো কেন? কি আর করব রে মা, বুড়ো বয়সে ছেলে আর বৌমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কয়েকটা বাসন হাতে ধরিয়ে দিয়ে বলেছে, এখন যেখানে মন চায় যাও। নিজের কাপড় তো এখন নিজেকেই ধুতে হবে। মা, তোমার এই অবস্থা দেখে আমার খুব মায়া হচ্ছে। তুমি ওই গাছের ছায়ায় গিয়ে একটু বসো তো, আমি তোমার সব কাপড় ধুয়ে দিচ্ছি। থাক রে মা, থাক। জলে নামলে তোর আবার ঠান্ডা লেগে যাবে, আমি নিজেই করে নিতে পারবো। তাছাড়া তুই তো আর রোজ আমার সাহায্য করতে আসবি না। রোজ না আসি, আজকে তো করতে পারি। এখন আর তর্ক করো না তো লক্ষ্মীটি, বসো দেখি ওখানে গিয়ে শান্তিতে। আচ্ছা মা, তুই যখন এত করে বলছিস তবে তাই হোক। বুড়িমার কথা শুনে মায়া এগিয়ে যায় এবং বুড়িমার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে নিজে থেকে শুরু করে এবং বুড়িমা গাছের ছায়ায় গিয়ে বসে থাকে এবং বুড়িমা তার দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে তাকিয়ে তার নিজের মেয়ের কথা মনে পড়ে। তুই সত্যিই খুব ভাগ্যবতী রে মা, তোর মা বাবা তোকে খুব ভালো শিক্ষা দিয়েছেন। আচ্ছা মা, এই গভীর জঙ্গলে তুই এই অসময়ে একলা কি করছিস? তোর কি কেউ নেই? মা, আমার মা বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তারা বলেছেন তাদের বাড়িতে নাকি আমার জন্যে আর কোনো জায়গা নেই। মায়া ধীরে ধীরে বৃদ্ধা মাকে তার জীবনের সমস্ত কষ্টের কথা খুলে বলল। বলতে বলতে তার দু চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। বৃদ্ধা মা নিস্তব্ধ হয়ে সব শুনছিলেন। কথাগুলো শুনতে শুনতে তার নিজের চোখও ভিজে উঠল।
মা বাবার হৃদয় পাথর হয় কি করে? যে সন্তানকে তিল তিল করে বড় করল তাকেই আজ এই অবস্থায় একলা ছেড়ে দিল। চল মা, আমার সাথে চল। যতক্ষণ না তুই নিজের কোনো পথ খুঁজে পাচ্ছিস ততক্ষণ আমার এই কুঁড়ে ঘরটাকেই নিজের বাড়ি মনে করিস। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মা। আপনি যদি আজ না দেখা দিতেন তবে জানি না এই গভীর জঙ্গলে আমার কি হতো। মায়া সেই বৃদ্ধা মায়ের সাথে পথ চলা শুরু করল। দুজনে পুকুর পাড় ছেড়ে বনের ঘন গাছের সারির ভেতর দিয়ে এক সরু পথ ধরে এগোতে লাগল। কিছুক্ষণ হাঁটার পর তারা বনের গভীরে লুকানো একটা ছোট্ট কুঁড়েঘরের সামনে এসে পৌঁছাল। আয় মা, ভেতরে আয়। ঘরটা ছোট হতে পারে, কিন্তু তোকে আপন করে নেবার মতো জায়গায় এই মনে আছে। অনেক পথ হেঁটেছিস, নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছিস। একটু জিরিয়ে নে মা, তারপর কিছু খেয়ে নিবি। মায়ার চোখ দুটো আবার জলে ভরে উঠল। এই প্রথম কেউ তাকে কোনো প্রশ্ন না করে, কোনো খোঁটা না দিয়ে শুধু তার শরীরের খবর নিল। সেই রাতে সেই ছোট্ট কুঁড়েঘরটির ভেতরে কোনো ভয় ছিল না, ছিল এক অদ্ভুত মানসিক শান্তি। অন্যদিকে সন্ধে গড়িয়ে রাত নামল। বাড়িতে মোহিনী সদর দরজার চৌকাঠে দাঁড়িয়েছিল। তার নজর বারবার বাইরের অন্ধকার রাস্তার দিকে যাচ্ছিল। প্রতিটি শব্দে সে চমকে উঠছিল, যেন মনে হচ্ছিল এই বুঝি মায়া ফিরে এলো। মা, জানি না মায়া এখন কোথায় আছে। এত সময় হয়ে গেল এখনো ফিরল না। তুমি শুধু সামান্য একটা কারণে ওকে বাড়ি থেকে বের করে দিলে। মা, তোমার কি একবারও ওর কথা মনে পড়ছে না? তোমার কি বুকটা ফেটে যাচ্ছে না? যেই মেয়ের পরিবারের সম্মানের কোনো তোয়াক্কা নেই, যে প্রতিবার আমাদের সবার সামনে লজ্জায় মাথা নিচু করে দেয়, তার কথা কেন আমার মনে পড়বে? মা, ও তো তোমারই মেয়ে। নিজের সন্তানকে কেউ এইভাবে ত্যাগ করতে পারে? ভুল একবার হয় মোহিনী। যে বারবার হোঁচট খায় তাকে সামলানোর দায়িত্ব আমার নয়। যাকে যাওয়ার সে চলে গেছে, এখন তার নামও এই বাড়িতে নিবি না। পরের দিন সকালে সরলা দেখলেন গ্রামে এক অস্বাভাবিক চাঞ্চল্য। মানুষজন নিজেদের কাজ ফেলে গ্রামের মোড়ের দিকে দৌড়ে যাচ্ছে। কৌতূহলী হয়ে সরলাও সেখানে পৌঁছলেন। মোড়ের মাথায় তিল ধারণের জায়গা নেই। ভিড়ের মাঝখানে কৃষ্ণনগর রাজ্যের সুসজ্জিত সিপাহীরা দাঁড়িয়ে আছে এবং তাদের সামনে রাজমন্ত্রী উচ্চস্বরে ঘোষণা করছেন, শোনো শোনো, কৃষ্ণনগর রাজ্যের প্রজাবৃন্দ, মহারাজের হুকুম শোনো। রাজপ্রাসাদে রাজপুত্রের জন্য যোগ্য জীবনসঙ্গিনী নির্বাচন করা হবে। রাজ্যের সকল যোগ্য কন্যাদের আগামী পূর্ণিমার দিন রাজদরবারে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে। এই ঘোষণা শোনামাত্রই সরলার মুখ খুশিতে ঝলমল করে উঠল। তার মনের মণিকোড়ায় তক্ষুনি মোহিনীর মুখটি ভেসে এলো। আমার মোহিনী তো এই কৃষ্ণনগরের সব থেকে সুন্দর দেখতে এবং বুদ্ধিমতী, আর পড়াশোনাতেও ভালো। যোগ্যতার বিচারে ওই সবার সেরা হবে। আমার বিশ্বাস আমার মোহিনী রাজপুত্রের ঘরণী হয়ে আমাদের বাড়ির সম্মান আরও বাড়িয়ে দেবে। কিছুক্ষণ পরই এই খবরটি বনের সেই ছোট্ট কুঁড়েঘরে থাকা বৃদ্ধা মায়ের কানেও পৌঁছল। চোখে এক অন্য রকমের জেল্লা আর মুখে প্রবল উৎসাহ নিয়ে তিনি দ্রুত পায়ে নিজের কুঁড়েঘরের দিকে রওনা হলেন। ওরে মায়া, তুই কি শুনেছিস? আজ রাজার লোকেরা গ্রামে এসেছিল। পুরো গ্রামে ঢাকঢোল পিটিয়ে খবর শুনিয়ে যাচ্ছে রাজার লোকেরা। আমাদের মহারাজ তার রাজপুত্রের জন্য এক যোগ্য জীবনসঙ্গিনী খুঁজছেন। তাতে আমাদের মতো মানুষের কি লাভ মা? রাজপুত্র তো নিশ্চয়ই কোনো রাজকন্যাকেই বিয়ে করবেন। তুই আমাদের মহারাজ সম্পর্কে কিছুই জানিস না রে মা। তিনি অত্যন্ত দয়ালু এবং ন্যায়পরায়ণ মানুষ। আর রাজপুত্র কাউকে শুধু রূপ দেখে বা বংশ দেখে বেছে নেবেন না। একটা বড় পরীক্ষা হবে। সেই পরীক্ষায় যে জয়ী হবে সেই হবে রাজপুত্রের ঘরণী। বৃদ্ধা মা যখন পুরো বিষয়টি মায়াকে বুঝিয়ে দিলেন, তখন মায়ার মনে হলো এমন সুযোগ তার মতো মানুষের জন্য নয়। সে তো পড়াশোনাতেও ভালো নয়, আবার নিজের পরিবারের কাছেও সে ছিল অযোগ্য। কিন্তু বৃদ্ধা মায়ের চোখ মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস খেলা করছিল। অন্যদিকে বাড়িতে সরলার মুখে এক অদ্ভুত উত্তেজনা আর অস্থিরতা খেলা করছিল। তিনি কোনো দেরি না করে দেবদাসকে খবরটি জানালেন। শুনছেন, আজ গ্রামে এক মস্ত বড় খবর ছড়িয়ে পড়েছে। কিসের খবর? রাজার লোকরা পুরো গ্রামে ঢোল পিটিয়ে ঘোষণা করছে রাজপুত্রের জন্য এক যোগ্য কন্যার খোঁজ চলছে। একটা বড় পরীক্ষা হবে, যেখানে বুদ্ধি আর মেধা যাচাই করা হবে। আর আমার মনে হয় আমাদের মোহিনীর চেয়ে শ্রেষ্ঠ আর মেধাবী আর সুন্দরী মেয়ে এই পুরো গ্রামে আর কেউ নেই। একদম ঠিক বলেছ। মোহিনীর মতো শিক্ষিত আর বুদ্ধিমতী মেয়ে পুরো গ্রামে আর একটিও নেই। যদি ভাগ্য সহায় হয় তবে আমাদের মেয়ের জীবনটাই বদলে যাবে। তুমি একটা কাজ করো তো। কেমন কাজ? আমি তোমাকে কিছু মোহর দিচ্ছি, এগুলো নিয়ে তুমি শহরে যাও এবং মোহিনীকেও সাথে করে নিয়ে যাও। সেখান থেকে মোহিনীকে রাজকুমারীর মতো সাজিয়ে নিয়ে এসো, যেন রাজা ও রাজকুমারের পছন্দ হয়।
আচ্ছা ঠিক আছে, তুমি মোহরগুলো বের করে দাও এবং মোহিনীকেও ডেকে দাও। দেবদাস তার মেয়েকে নিয়ে শহরের দিকে চলল। অন্যদিকে ঠিক তখনই রাজপ্রাসাদের এক নিভৃত কক্ষে মহারাজ গম্ভীরভাবে বসে আছেন। সামনে দাঁড়িয়ে আছেন তার প্রধানমন্ত্রী। কক্ষের শান্ত পরিবেশেও কোনো বড় সিদ্ধান্তের আভাস পাওয়া যাচ্ছে। মন্ত্রীমশাই, যে দায়িত্ব আমি আপনাকে দিয়েছিলাম তা কি ঠিকঠাক পালন করা হয়েছে? হ্যাঁ মহারাজ, একদম আপনার ইচ্ছা অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে। পুরো রাজ্যে খবর পৌঁছে দেওয়া হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, রাজপুত্রের সাথেও এই বিষয়ে কথা বলা দরকার। তাকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে আমার বিশ্বাস আমার সিদ্ধান্তে সে দ্বিমত পোষণ করবে না। একদম ঠিক বলেছেন মহারাজ, আমারও তাই মনে হয়। এখন আমি রাজপুত্রকে ডেকে পাঠাচ্ছি। মন্ত্রীর ইশারায় কিছুক্ষণের মধ্যেই রাজপুত্র কক্ষে প্রবেশ করলেন। পিতাজি, আপনি আমাকে হঠাৎ ডেকে পাঠালেন। সব ঠিক আছে তো? আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ রে বাবা, কিন্তু বয়স তো হচ্ছে। এই শরীর কি আর আগের মতো থাকে? যেমন উই পোকা কাঠকে ভেতর থেকে খেয়ে ফেলে, ঠিক তেমনি বার্ধক্য এই দেহটাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। রাজকার্যের ভার আর এই প্রজার দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য আমাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। পিতাজি, আপনার মতো ন্যায়পরায়ণ রাজা শুধু আমার জন্য নয়, বরং এই পুরো রাজ্যের জন্য এক আশীর্বাদ। কিন্তু আমি তো চিরকাল থাকব না রে পুত্র। সেজন্যই চাইছি এখন শাসনের দায়িত্ব তোর কাঁধে তুলে দিতে। আর তোর বিবাহের জন্য যোগ্য কন্যার সন্ধান শুরু হয়ে গেছে। আপনি আমার পিতা। আপনি আমার কল্যাণের জন্য যে সিদ্ধান্তই নেবেন তাই আমার শিরোধার্য। আপনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তবে তাই হোক, সব তবে ঠিক রইল। পরীক্ষার মাধ্যমে খুব শীঘ্রই উপযুক্ত কন্যা নির্বাচন করা হবে। তুই আমার সাথেই থাকিস পুত্র। পিতাজি, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি সব সময় আপনার পাশেই থাকব। এবং কিছু সময় পর তারা ফিরে এলো। মোহিনীকে দেখতে এখন রাজকুমারীর মতো লাগছে। তাকে অনেক সুন্দর দেখাচ্ছে। রাজপ্রাসাদের বিশাল প্রাঙ্গণে আজ এক বিশেষ চাঞ্চল্য। চারপাশ রাজকীয় সাজে সজ্জিত। দূর দূরান্ত থেকে আসা সুন্দরীরা সুসজ্জিত হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এক কোণে মায়া সেই বৃদ্ধা মায়ের সাথে এসে দাঁড়িয়ে আছে। তার পরনে অতি সাধারণ পোশাক হলেও তার শান্ত দুচোখে আজ এক নতুন আত্মবিশ্বাস আর আশা খেলা করছে। হঠাৎ মায়ার নজর মোহিনীর ওপর পড়ল। দামি অলঙ্কার আর রেশমি পোশাকে মোহিনী অপ্সরার মতো সেজে সরলার পাশে দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় পর নিজের পরিবারকে দেখা পেয়ে মায়া সব দুঃখ ভুলে খুশিতে তাদের দিকে এগিয়ে গেল। মা, দিদি, তোমরাও এসেছ। আমি তোমাদের কত ভেবেছি, কত মনে পড়েছে তোমাদের কথা। আরে দেখ তো কাণ্ড, এখানেও চলে এসেছে অলক্ষীটা। একবার আয়নায় নিজের মুখ দেখেছিস? তুই এসেছিস রাজপুত্রের ঘরণী হতে। তোর মতো হতভাগী অযোগ্য মেয়েকে রাজপুত্র বিয়ে করবেন? এত বড় সাহস তোর হলো কি করে? নিজের জায়গায় গিয়ে দাঁড়া, এখানে তবাসা করিস না। মায়ের মুখেই নিষ্ঠুর কথা শুনে মায়ার চোখে জল এসে গেল। সে একটি শব্দও না বলে মাথা নিচু করে সেই বৃদ্ধা মায়ের কাছে ফিরে এলো। কিছুক্ষণ পর মহারাজ রাজসভায় পদার্পণ করলেন। মহারাজ, রাজ্যের সবচেয়ে সুন্দরী এবং গুণবতী কন্যারা উপস্থিত হয়েছে। আপনি আদেশ দিলে নির্বাচন পরীক্ষা শুরু করতে পারি? হ্যাঁ মন্ত্রীমশাই, প্রস্তুতি যখন সম্পূর্ণ তখন আর দেরি কেন, ডাকুন তাদের। তখনই সভার এক কোণ থেকে সরলা অত্যন্ত গর্বের সাথে মোহিনীর হাত ধরে এগিয়ে এলেন। মহারাজ, এই যে আমার মেয়ে মোহিনী। ও শুধু সুন্দরীই নয়, ও এই রাজ্যের সবচেয়ে গুণবতী আর শিক্ষিতা মেয়ে। আমি নিশ্চিত ওই আপনার প্রাসাদের যোগ্য। রূপ তো ক্ষণস্থায়ী মা। একজন ভালো মানুষকে তার সৌন্দর্য দিয়ে নয়, তার স্বভাব আর বুদ্ধিমত্তা দিয়ে চেনা যায়। তোমার মেয়ে কি পরীক্ষার জন্য প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মহারাজ। আমার মেয়ে যে কোনো পরীক্ষার জন্য তৈরি। ঠিক আছে, তাহলে রাজ্যের সমস্ত কন্যারা একে একে সামনে এসো। রাজপুত্রের হাত থেকে প্রত্যেকে একটি করে বীজ সংগ্রহ করো। রাজপুত্রের সামনে একে একে কন্যেরা আসতে শুরু করল। কেউ খুব উত্তেজিত, আবার কেউ বা ভয়ে কাঁপছে। বীজ নেওয়ার সময় প্রত্যেকের মনেই জন্ম নিচ্ছে হাজারো স্বপ্ন। এই বীজগুলো তোমরা নিয়ে গিয়ে টবে রোপণ করো। আজ থেকে ঠিক 1 মাস পর তোমরা আবার রাজসভায় আসবে। যার বীজ থেকে চারাগাছ জন্মাবে সেই হবে এই রাজ্যের ভবিষ্যৎ রানী। এখন তোমরা সবাই আসতে পারো। সভা ধীরে ধীরে সমাপ্ত হল। সমস্ত কন্যেরা মনে একরাশ প্রশ্ন আর আশা নিয়ে নিজের নিজের ঠিকানায় ফিরে গেল। বনের সেই ছোট্ট কুড়ে ঘরে ফিরে পরম যত্নে মাটির একটা পাত্রে রাজপুত্রের দেওয়া সেই বীজটি রোপণ করল। তার মনে নানা দ্বিধা দানা বাঁধছিল। মা, আপনার কি মনে হয় আমার এই টবে কি গাছ জন্মাবে? দেখ মা,
চারা জন্মাবে কি জন্মাবে না সেটা আমাদের হাতে নেই। আমাদের কাজ শুধু নিষ্ঠা আর সততার সাথে নিজের দায়িত্ব পালন করা। মনে রাখিস, মন যদি পরিষ্কার থাকে তবে শূন্য টবও অনেক সময় সততার সাক্ষ্য দেয়। অন্যদিকে হাভেলির বিশাল আঙিমায় মোহিনী নতুন মাটির টবে রাজপুত্রের দেওয়া সেই বীজটি রোপণ করল। পাশে বসে সরলা কড়া নজরে সব তদারকি করছিলেন। খুব সাবধানে লাগাস মোহিনী, দেখিস যেন কোনো ভুল না হয়। এই সুযোগ জীবনে বারবার আসে না। মা, সবকিছু ঠিক আছে তো? শোন মোহিনী, আসল সত্য কি সেটা কেউ জিজ্ঞেস করবে না। সবাই দেখবে কার টবে গাছ জন্মেছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। পরের দিন সকালে সরলা এবং মোহিনী দুজনেই দৌড়ে আঙিনায় রাখা টবটির কাছে গিয়ে দাঁড়াল। সরলা ঝুঁকে পড়ে মাটির দিকে তাকাল, কিন্তু সেখানে কোনো সবুজের চিহ্ন ছিল না। এখানে তো অন্তত একটা অঙ্কুর বেরোনোর উচিত ছিল। এই বীজটা কি পচা, নাকি আমরা কোনো ভুল করছি? মা, আমরা তো কালই বীজটা লাগালাম, একটু তো সময় দিতে হবে, চারা বেরোতে সময় লাগে। সরলা একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে চলে গেলেন। মুখে কিছু না বললেও তার মন শান্ত ছিল না। রাত গভীর হল। বাড়িতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সরলা পা টিপে টিপে বাইরে বেরিয়ে এলেন। সরলার হাতে ছিল একটি ছোট গোলাপের চারা। তিনি চোরের মতো চারপাশ দেখে নিয়ে টবটির পাশে বসলেন। মোহিনীর ভবিষ্যৎ আমি এভাবে নষ্ট হতে দিতে পারি না। এই মাটিতে যদি গাছ না জন্মায় তবে আমি গাছ এনে বসাবো। রাজপুত্রকে তো গাছই দেখাতে হবে। তিনি অত্যন্ত সাবধানে টবের মাটি সরিয়ে ফেললেন। রাজপুত্রের দেওয়া সেই বীজটি তুলে একপাশে ছুঁড়ে ফেলে দিলেন এবং নিজের আনা গোলাপের চারাটি সেখানে গেঁথে দিলেন। অন্যদিকে বনের সেই কুঁড়েঘরে মায়া প্রতিদিনের মতো খুব ভোরে ঘুম থেকে উঠে তার টবটির কাছে গিয়ে বসল, কিন্তু সেখানে কোনো পরিবর্তন নেই। মাটি আগের মতোই রুক্ষ আর প্রাণহীন। দেখ মা, আমার কপালটাই এমন রুক্ষ যে এই বীজ থেকেও কোনো চারা বের হলো না। আমি মনে হয় সব কিছুতেই অযোগ্য। পাগল মেয়ে, ভাগ্যকে এত দোষ দিচ্ছিস কেন? নিষ্ঠার ফল একটু দেরিতেই মেলে। এখনো কয়েকটা দিন বাকি আছে, তুই শুধু ধৈর্য ধরে জল দিয়ে যা। মন যদি পবিত্র হয় তবে প্রকৃতি তোকে নিরাশ করবে না। মা, সবার টবে যদি সবুজ চারা থাকে আর আমারটা যদি খালি থাকে, তবে লোকে আমায় হাসাহাসি করবে। আমি মহারাজকে কি জবাব দেব? তুই শুধু তোর সত্যটুকু নিয়ে যাবি মায়া। মনে রাখিস, কখনো কখনো সত্যকে শুরুর দিকে একদম একা আর রিক্ত হাতেই দাঁড়িয়ে থাকতে হয়। নির্ধারিত দিনে রাজদরবারে তিল ধারণের জায়গা নেই। দূর দূরান্ত থেকে আসা কন্যারা নিজেদের টব নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। অদ্ভুতভাবে প্রায় সবার টবেই সবুজ লতা বা সুন্দর চারাগাছ লকলক করছে। বাবা মায়েরা গর্বিত মুখে তাদের মেয়েদের পেছনে দাঁড়িয়ে আছেন। মোহিনী সামনের সারিতে দাঁড়িয়ে আছে। তার টবে একটি সতেজ গোলাপ গাছ মৃদু বাতাসে দুলছে। পাশে থাকা সরলার বুক গর্বে ফুলে উঠছে। অন্যদিকে দরবারের এক কোণে ম্লান মুখে দাঁড়িয়ে আছে মায়া। তার টবে কেবল শুকনো মাটি, কোনো প্রাণের চিহ্ন নেই। লজ্জায় সে মাথা নিচু করে রইল। মায়ার শূন্য টব দেখে সরলা নিজের হাসি চেপে রাখতে পারলেন না। তিনি তাচ্ছিল্যের সুরে সবার সামনেই মায়াকে বিদ্রূপ করতে শুরু করলেন। আরে, তোর টবে তো একটা ঘাসও জন্মায়নি, কি লজ্জা! এক কাজ কর, এখান থেকে এক্ষুনি দূর হয়ে যা। মহারাজ যদি জানতে পারেন যে তুই আমার মেয়ে, তবে তো সবার সামনে আমার মানসম্মান ধুলোই মিশে যাবে। অলক্ষী কোথাকার! মায়া কোনো প্রতিবাদ করল না। সে শুধু দুই হাতে নিজের শূন্য টবটিকে শক্ত করে আঁকড়ে ধরল। তার চোখ ভিজে উঠেছিল অপমানে, কিন্তু বৃদ্ধা মায়ের সেই কথাগুলো তাকে সাহস যোগাচ্ছিল। সে নড়ল না, নিজের জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই শঙ্খধ্বনি বেজে উঠল এবং মহারাজ তার সিংহাসনে এসে বসলেন। বলো দেখি, কার কার বীজে চারা গজিয়েছে? মহারাজ, দয়া করে এদিকে তাকান। আমার মেয়ে মোহিনীর টবটি দেখুন, কত সুন্দর গোলাপ ফুটেছে। এই ফুলই বলে দিচ্ছি ওর সংস্কার আর পরিশ্রম কতখানি। ঠিক তখনই রাজপুত্র শান্ত দৃষ্টিতে মায়ার দিকে তাকালেন। তোমার বীজ থেকে কি কোনো চারা জন্মায়নি? না রাজপুত্র, অনেক চেষ্টা করার পরেও আমার বীজ থেকে কোনো অঙ্কুর বের হয়নি। আমি ব্যর্থ হয়েছি। এক মুহূর্তের জন্য পুরো রাজসভা নিস্তব্ধ হয়ে গেল। মহারাজের কণ্ঠস্বর হঠাৎ বজ্রের মতো কঠোর হয়ে উঠল। তোমরা সবাই মিথ্যে বলছ। তোমাদের মধ্যে একজনও আমার পুত্রবধূ হওয়ার যোগ্য নও। মহারাজের এই ঘোষণায় উপস্থিত সবাই চমকে উঠল। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। সরলার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে উঠল। কারণ আমি তোমাদের যে বীজগুলো দিয়েছিলাম সেগুলো ছিল নষ্ট বীজ। সেই বীজ থেকে কোনোদিন কোনো চারা জন্মানো সম্ভব ছিল না। তোমরাই বলো, নষ্ট বীজ থেকে চারাগাছ জন্মায় কি করে?
তোমরা সবাই লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলে যে ভুলে গিয়েছিলে এই পরীক্ষাটি গাছ জন্মানোর ছিল না, এটি ছিল সততা আর নৈতিকতার পরীক্ষা। আর মায়াই হল সেই সত্যনিষ্ঠ ও বিনম্র কন্যা, যার রূপের অহংকার নেই, নেই সম্পদের লোভ, নিজের ব্যর্থতা স্বীকার করার সাহস যার আছে, সেই আমার অর্ধাঙ্গিনী এবং এই রাজ্যের রানী হওয়ার যোগ্য। এই ঘোষণা শোনামাত্রেই সরলা স্তব্ধ হয়ে গেলেন। তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কিন্তু ধূর্ত এই মহিলা পরক্ষণেই নিজেকে সামলে নিলেন এবং নির্লজ্জের মতো চাতুরীর সাথে সামনে এগিয়ে এলেন। মহারাজ, ধন্য আপনার বিচার। আসলে মায়াও আমারই মেয়ে, ও তো আমারই ঘরের সন্তান, ওকে এই সততা আমিই শিখিয়েছি। তুমি এসব কি বলছো? একটু আগে তো তুমি ওকে অপমান করে তাড়িয়ে দিতে চেয়েছিলে। মা, এই নারী যা বলছেন তা কি সত্যি? তখন সেই সৎ বৃদ্ধা মা আর চুপ থাকতে পারলেন না। তিনি রাজদরবারে এগিয়ে এসে মহারাজের সামনে সমস্ত সত্য তুলে ধরলেন। মহারাজ, এই সত্যের অর্ধেকটা মিথ্যা। আমি মায়াকে এই জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম। ও ছিল পরিবার থেকে বিতাড়িত, অবহেলিত এবং মানসিকভাবে ভেঙে পড়া একটি মেয়ে। আজ ওর এই সততা ওর নিজের স্বভাবের গুণ, অন্য কারো কৃতিত্ব নয়। সব শুনে মহারাজের ক্রোধ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল সরলা আর দেবদাসের ওপর। ধিক্কার তোমাদের! যে মেয়ে আজ তোমাদের মুখ উজ্জ্বল করল, তাকেই তোমরা অপমানিত করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলে। যে মা বাবা নিজের সন্তানকে চিনতে পারে না, তারা সম্মানের নয়, বরং কঠোর দণ্ডের যোগ্য। মহারাজের এই কঠোর বাণীতে ভরা রাজসভায় সরলা আর দেবদাসের মাথা লজ্জায় নুয়ে পড়ল। মহারাজ, আমাদের ক্ষমা করুন, আমরা বড় ভুল করে ফেলেছি। লোভে অন্ধ হয়ে আমরা হীরের টুকরো মেয়েটাকে চিনতে পারিনি। ক্ষমা আমার কাছে নয়, তোমরা দুজনে মায়ার কাছে ক্ষমা চাও, কারণ অন্যায় তোমরা ওর সাথে করেছ। মায়া, আমাদের ক্ষমা করে দে মা, আমরা তোকে কোনোদিন বুঝতেই পারিনি। এখন আমি নিজের ভুল বুঝতে পারছি। মা, আজ যদি তুমি আমায় সেই রাতে ঘর থেকে বের না করতে, তবে আমি হয়তো কোনোদিন নিজের ওপর বিশ্বাস করতে শিখতাম না। আজ আমি তোমাদের ক্ষমা করলাম, কারণ এই বৃদ্ধা মা আমায় শিখিয়েছেন ক্ষমা প্রতিহিংসার চেয়ে অনেক বড়। আমি আপনাদের কাছে কোনোদিন কিছু চাইনি, আজও শুধু এটাই চাই যে আপনাদের মনে যেন আমার জন্য কোনো তিক্ততা না থাকে। আমি তোর জন্য খুব খুশি মায়া, তুই সত্যিই এই সম্মানের যোগ্য। আমি মনে মনে চেয়েছিলাম এই পরীক্ষায় যেন তুই সফল হোস। দরবারে এক আবেগমহ নিস্তব্ধতা ছেয়ে গেল। সেই নিস্তব্ধতা ভাঙলেন মহারাজ। আজ এটা প্রমাণিত হল যে সততা এবং বিনম্রতাই মানুষের সবচেয়ে বড় গুণ। আমি ঘোষণা করছি, রাজপুত্রের বিবাহ মায়ার সাথেই হবে, আর এই কন্যার সততাকে আগলে রাখা এই বৃদ্ধা মাও আমাদের পরম শ্রদ্ধেয়। তাকে রাজপ্রাসাদে সসম্মানে থাকার স্থান দেওয়া হোক। মহারাজ, আমি তো কেবল সত্যের পথটুকু দেখিয়েছিলাম। মা, আপনি সামনে আসুন এবং মায়ার হাত আমার পুত্রের হাতে তুলে দিন। বাবা, আমার মেয়ের খেয়াল রেখো, ও হীরের মতো খাঁটি। আপনি চিন্তা করবেন না মা, আমি সারা জীবন মায়াকে সুখী রাখার আপ্রাণ চেষ্টা করব। রাজপ্রাসাদের বিশাল তরণ থেকে তখন উৎসবের সানাই বাজছে। চারিদিকে আলোকসজ্জা, আর প্রজাদের মুখে মুখে কেবল একটিই নাম, রানী মায়া।